তোরা সবাই নিজেদের মতো করে খুব ভালো করে পরিশ্রম করছিস আশা করি। দেখ, আমাদের মূল কনসেপ্ট যে চ্যাপ্টারটা আছে, মূল কনসেপ্ট চ্যাপ্টার নিয়ে অনেক সমস্যা হয়। তো মূল কনসেপ্ট চ্যাপ্টারটা আমি আগেও কিছু ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু মূল কনসেপ্ট চ্যাপ্টারটার আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো সব কনসেপচুয়াল ভিডিও ছিল। আজকে কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার করাবো, এবং প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস এক্সপ্লানেশন কিভাবে আসছে না আসছে, তোরা কিভাবে অ্যাপ্লাই করবি, সেগুলো এই ভিডিও থেকে তোরা জানতে পারবি। ঠিক আছে, সুতরাং বেশি কথা বলছি না, ডাইরেক্টলি ভিডিওতে আসছি। তোরা আজকে আমি বেশি কোশ্চেন আলোচনা করতে পারবো না, কারণ বেশি কোশ্চেন আলোচনা করলে ভিডিওটা অনেক লং হবে। আমি পার্টে পার্টে জিনিসগুলোকে দেবো। দেখ, এখানে প্রথম প্রশ্ন দেখ কি দিয়েছে, এটা আমি প্রিভিয়াস ইয়ারগুলো আপাতত করাচ্ছি এবং বুঝিয়ে বুঝিয়ে যাবো। দেখ, এখানে বলছে অ্যামং দ্য ফলোইং চুজ দ্য ওয়ান উইথ ইকুয়াল নাম্বার অফ অ্যাটম। এটার মানে কি? মানে এই যে আমাদেরকে যে অপশনগুলো দেওয়া আছে না, এই অপশনগুলোর মধ্যে কোনটাতে ইকুয়াল নাম্বার অফ অ্যাটম আছে এটা থেকে বার করতে বলেছে। তাহলে এই টাইপের কোশ্চেনের আগে কনসেপ্টটা বুঝে নে, যে কনসেপ্ট কি। কনসেপ্ট বলে যে আমি প্রথমে ডাইরেক্ট অ্যাটম বার করবো না, প্রথমে মলিকুলে যাব, মলিকুল থেকে অ্যাটমে যাব। যে কোনো পদার্থের যদি তোকে ওয়েট বলে দেয়, যে কোনো পদার্থের ওয়েট তোকে গ্রামে বলে দিল, ঠিক আছে, তুই গ্রামে ওয়েটটা বসালি, কি করবি? মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করবি, মানে আণবিক ভর দিয়ে ভাগ করবি। মলিকিউলার ওয়েট এটা দিয়ে ভাগ করে নিলি, ঠিক আছে, মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে নিলি, বা মোলার মাস যেটাকে বলে সেটা দিয়ে ভাগ করে নিলি। করে নিয়ে যখনই তুই এনে দিয়ে গুণ করবি না, এনে দিয়ে যখন গুণ করবি, এটা অ্যাকচুয়ালি বেরোবে নাম্বার অফ মলিকিউল। এটা কি বেরোবে? দেখ, এইটুকু এই পোর্শনটুকু আমাকে বলবো এটা বেরোচ্ছে নাম্বার অফ মলিকিউল, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউল। এই অংশটা আমাকে কি বোঝাচ্ছে? এই অংশটা বোঝাচ্ছে আমার নাম্বার অফ মলিকিউলকে, নাম্বার অফ মলিকিউল অর্থাৎ অণুর সংখ্যাকে এই অংশটা বোঝাচ্ছে। এইবার যদি তুই একে পারমাণু, একটা অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে সেটা দিয়ে গুণ করে দিস, যে টোটাল যে অণুটা তুই ক্যালকুলেশন করে বার করলি সেটাকে যদি তুই পারমাণবিকতা দিয়ে গুণ করিস, এই পুরো ভ্যালুটা যেটা আসবে এটাকে তুই পারমাণবিকতা দিয়ে গুণ করবি, অ্যাটমিসিটি দিয়ে গুণ করবি। পারমাণবিকতা, পারমাণবিকতা ব্যাপারটা কি না, একটা অণুতে যতগুলো পরমাণু আছে, মানে ধর এই যে Na2CO3 দেখছিস, Na2CO3 এর মধ্যে কতগুলো পরমাণু আছে? সোডিয়াম আছে দুটো, কার্বন একটা আছে, আর অক্সিজেন তিনটে আছে, তার মানে মোট 6টা পরমাণু আছে। তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে কনসেপ্ট, এটা আমার টোটাল নাম্বার অফ অ্যাটম, টোটাল নাম্বার অফ অ্যাটমস, টোটাল পরমাণু সংখ্যা বার করার জন্য আমি এই ফর্মুলাটাকে লাগবে। তাহলে এবার প্রথম অপশনে চলে আয়। এই অপশনে আমার কি দেওয়া আছে? দেখ, এই অপশনে আমাকে কি দিয়েছে? 212 গ্রাম Na2CO3, তাহলে 212 লিখবি, ডিভাইডেড বাই এর আণবিক ভর কত আছে? 106 লিখে নিবি, ইন্টু একে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলি, তাহলে বেরোলো মলিকিউল। এবার দেখ এর মধ্যে কটা পরমাণু আছে একটা অণুতে, দেখতেই পাচ্ছিস সেখানে টোটাল 6টা পরমাণু আছে, তার মানে 6 দিয়ে তুই গুণ করে নিবি, তাহলে টোটাল পরমাণু পেয়ে যাবে। একটু কাটাকুটি করে নে, এটা 2 দিয়ে কেটে যাচ্ছে আরামসে, দেখতে পাচ্ছিস 6 দুগুণে 12। তোদের স্কুলের কোশ্চেনের থেকে সহজ প্রশ্ন রে, ওখানে স্কুলের কোশ্চেন এমন তো কাটাকুটি করা যাবে না, এখানে তুই আরামসে কাটাকুটি করতে, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আমি করে যাবো, তুই দেখবি তোর কোনো ক্যালকুলেটর লাগছে না। তারপর দেখ বি অপশনে চলে, বি অপশনে তখন এখানে 12 এনে বেরোলো টোটাল পরমাণু, বুঝলি তো? এবার দেখ বি অপশনে কত আছে? 248 গ্রাম, তাহলে গ্রামটাকে বসিয়ে দিলি 248, ডিভাইডেড বাই এর মোলার মাস কত? 62 বসালি, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলি, আর একটা অণুতে কতগুলো পরমাণু আছে? দেখ সোডিয়াম দুটো আছে, অক্সিজেন একটা আছে, তাহলে 2 এর আগে কত হলো? 3 দিয়ে গুণ করে দিলি। তাহলে এখান থেকে কাটছে কত দিয়ে? 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 6 24, 4 দিয়ে কেটে যাচ্ছে, 3 4 12, এখানেও কিন্তু 12 এনে আসছে, তাই তো? সি অপশনে আয়। সি অপশন কি বলেছে? 240 গ্রাম NaOH, 240 গ্রাম NaOH, তাহলে 240 লিখবি, ডিভাইডেড বাই কত করবি? NaOH এর আণবিক ভর দেওয়া আছে 40, ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলি। আর NaOH এর মধ্যে কটা পরমাণু আছে? দেখ সোডিয়াম আছে একটা, অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, তাহলে কত দিয়ে গুণ করবি? 3 দিয়ে গুণ করে দিবি, তার মানে কত আসবে রে? 0 0 কাটলি, 4 দিয়ে কাটলি, 4 6 24, তাহলে 3 6 18 এনে, এটা হয়ে যাবে আনসার। 18 এনে সংখ্যক পরমাণু আছে, ঠিক আছে। আর ডি অপশনে চলে, ডি অপশন কি দিয়েছে? 12 গ্রাম হাইড্রোজেন, 12 গ্রাম হাইড্রোজেন, তাহলে 12/2, হাইড্রোজেন আণবিক ভর 2, এনে দিয়ে গুণ করলি অণু গেল, আবার 2 দিয়ে গুণ করলি পরমাণু গেল, কারণ এক একটা H2 অণুতে দুটো করে পরমাণু আছে, 2 দিয়ে গুণ করলি, তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলি কত হলো? 6 দিয়ে, তাহলে 6 দুগুণে 12 এনে, এখানেও কিন্তু 12 এনে চলে আসছে। ই অপশন, এখন একটা অপশন দিয়েছে 220 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 220/CO2 আণবিক ভর 44 ইন্টু এনে, এটা অণু বেরোলো। এবার CO2 এর মধ্যে 3টে পরমাণু আছে, কার্বন একটা, অক্সিজেন দুটো, 3 দিয়ে গুণ করে দিলি, তাহলে এখান থেকে তো টোটাল আসছে, এটা 4 দিয়ে কাটলে 4 11 44, 4 5 20, 4 5 20, 4 5 20,
11 দিয়ে 55-কে কেটে দে, তাহলে 5, তাহলে কত হচ্ছে রে 3 15, এই 3 5 15, 15টা আসছে 15 এনে, 15 এনে, তার মানে 15 এনে সংখ্যক পরমাণু আসছে। এবার তোকে কি প্রশ্ন করেছে, বলছে অ্যামং দ্য ফলোইং চুজ দ্য ওয়ান্স উইথ ইকুয়াল নাম্বার অফ অ্যাটম, কোনটাতে ইকুয়াল নাম্বার অফ অ্যাটম আছে। তাহলে আনসার কি হবে, আমার 12 এনে এখানে পেয়েছি, দেখ আমি 12 এনে কোথায় পেয়েছি, দেখ 12 এনে এই জায়গায় 12 এনে পেয়েছি, এখানে 12 এনে পেয়েছি, আর এখানে 12 এনে পেয়েছি, মানে এ তে পেয়েছি, বি তে পেয়েছি, আর পেয়েছি ডি তে। এবার এটা আমাদের কোন অপশনে আছে, দেখ এ বি আর ডি, তার মানে আনসার ডি হয়ে যাবে। তো এইভাবে তুই যে কোনো মানে পদার্থের মধ্যে কতটা পরিমাণ দিয়ে দেবে, দিয়ে তোকে পরমাণু বার করতে পারবে। অণু বার করাটাও শিখে গেলি, অণুটা এইভাবে বার করে নিবি, এনে দিয়ে গুণ করে অণুটা বার করে নিবি, তাহলে অণু আর পরমাণু নির্ণয় করাটা অতটা চাপের বিষয় ছিল না। চল পরেরটায় আয়, কি বলছে, ডাল্টনস অ্যাটমিক থিওরি কুড নট এক্সপ্লেন। এখন প্রশ্ন হচ্ছে ডাল্টন অ্যাটমিক থিওরি কি বলেছিল বলতো, যে আমরা যে পরমাণুগুলোকে ইউজ করছি, যেমন ধর নাইট্রোজেন, পরমাণুগুলি নিজেদের মধ্যে পূর্ণ সংখ্যার সরণুপাতে বিক্রিয়া করে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ গঠন করে, যেমন ধর অ্যামোনিয়া তৈরি করছে, অ্যামোনিয়া তৈরি করছে, তার মানে কি এখানে পরমাণুরা কিভাবে বিক্রিয়া করবে সেইগুলো নিয়ে আলোচনা করেছিল। কখনোই বলা হয়নি যে তারা গ্যাসীয় দশায় কি অনুপাতে বিক্রিয়া করবে। সেই আমরা গেলুসাকের গ্যাসের সূত্রে কি পড়েছিলাম, যে বিক্রিয়াগুলো নিজেদের মধ্যে পূর্ণ সংখ্যার সরণুপাতে বিক্রিয়া করবে। এবার যদি বিক্রিয়াত পদার্থটাও গ্যাসীয় হয়, তাহলে তারা বিক্রিয়া পদার্থের যে আয়তনে মানে যে অনুপাতে বিক্রিয়া করলো তাদের আয়তনের সঙ্গে বিক্রিয়াত পদার্থের আয়তনটা সরলভাবে থাকে। সেটা কিন্তু গেলুসাকের থিওরিতে বলা যায়, যেখানে ল অফ গ্যাসিয়াস ভলিউম, অর্থাৎ এটা গেলুসাকের থিওরিতে আলোচনা করা হয়েছে। তো বাকিগুলো প্রত্যেকটা দিয়ে ডাল্টন থিওরি থেকে এক্সপ্লেনেশন দেওয়া যায়। ল অফ মাল্টিপল প্রপোর্শন, ঘনপাত সূত্র, কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থানানুপাত সূত্র। তো এগুলো সবই ডাল্টনের অ্যাটমিক্স থিওরি থেকে ব্যাখ্যা করা যায়। যেটা করা যায় না সেটা হচ্ছে গ্যাসের ভলিউমটা, ওটা গেলুসাকের থিওরি থেকে ব্যাখ্যা করা যায়। পরেরটায় কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ গ্লুকোজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার 250 ml অফ M/20 aqueous solution। দেখ তোকে গ্লুকোজের গ্রাম পরিমাণ বার করতে বলেছে, আমি একটা তোকে শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। যখন তোকে কোনো দ্রবণের মোলারিটি বলে দেবে, মনে কর মোলারিটি বলে দিল, তুই মোলারিটি জানিস, তোকে আয়তন বলে দিল, আয়তনটা লিটারও দিতে পারে, এমএলও দিতে পারে। এবার যদি ভি এর মানটা তোকে এমএল এ দেয়, তাহলে তুই কি করবি, এর মোলটা বার করবি। কি করে মোল বার করবি, দেখ ভালো করে শোন, মোল কি করে বার করতে হয়, মোলারিটি ইন্টু আয়তন, মোলারিটির সঙ্গে আয়তন গুণ করে দিলে মোল বেরোবে। এখন প্রশ্ন হচ্ছে আয়তনটা কিসে দেবে, মোলারিটির মানটা, মোলারিটির মান তোকে দিল, এই যে ভি এর মানটা যদি তোকে লিটারে দেয়, তাহলে ডাইরেক্ট এটা মোল সংখ্যা বেড়ে যাবে, মানে এত মোল ডাইরেক্ট চলে আসে। যদি তোকে ভি এর আয়তনটা লিটারে না দিয়ে এমএল এ দেয়, তাহলে তুই 1000 দিয়ে ভাগ করে দিবি। তাহলে এম ভি এমএল, মানে সরি এটা এমএল এ বললাম, তাহলে এটা এমএল এ করে নিবি, ভিটা এমএল এ বসিয়ে দিলি, ডিভাইডেড বাই কি করবি বল, 1000। ঠিক আছে, আবার মোলকে, মোল থেকে গ্রামে কি করে যায়, মোলকে যে কোনো পদার্থের মোল থেকে যদি আমি গ্রামে যেতে যাই, তাহলে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করলে আমি ওয়েটটা পেয়ে যাবো কতটা। ঠিক আছে, এই ছিল অঙ্কটার কনসেপ্ট। অঙ্কে চলে, অঙ্ক কি বলছে, অঙ্ক বলছে 250 ml M/20, তাহলে তুই 250 লিখবি, M/20 মানে 1/20 মোলার, এত মোলার, M/20 মানে কত, 1/20 মোলার দ্রবণ। যেহেতু এমএল এ দিয়েছে, তাহলে কত দিয়ে ভাগ করবি, 1000 দিয়ে ভাগ করবি, এটা মোল বেরিয়ে গেল। কি দ্রবণ বলেছে, গ্লুকোজ, মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে দে, 180 দিয়ে গুণ করে দে, অঙ্ক শেষ। তাহলে এখান থেকে 4 দিয়ে আরামসে কাটবে, 4 দিয়ে 4 দিয়ে এটাকে কাটলে কত আসছে, 4 4 16, 4 5 20, 45, 45/20, 45 বাই কত আসছে বল, 20, 20 কে দিয়ে 10 দিয়ে কাটবো, এটাকে কত দিয়ে কাটবো, 22.5, তার মানে কত আসছে 2.25 গ্রাম। এটাই হয়ে যাবে আমার আনসার। তো কয়েক সেকেন্ডের মধ্যে তুই করতে পারবি, যদি তুই ব্যাপার কনসেপ্ট তোকে যদি ক্লিয়ার থাকে, তাহলে এই ধরনের অঙ্ক করার কোনো চাপ লাগবে তোর কি। এমভি আয়তন আমাকে এমএল এ দিয়েছে, ভিএমএল বসিয়ে দিলাম, মোলারিটি দিয়েছে, এম এর মান বসিয়ে দিলাম, এমএল এ দিচ্ছে মানে 1000 দিয়ে ভাগ করবো ভাই, লিটারে দিলে ডাইরেক্ট ওটা মোল বেরিয়ে যাবে। আর মোল থেকে গ্রামে যারা কোনো চাপ নেই, আণবিক ভর দিয়ে গুণ করে দিবি। চল পরেরটা, 1 গ্রাম হাইড্রোজেনে যতগুলো মলিকিউল আছে, ততগুলো মলিকিউল এদের কোনটার মধ্যে আছে। তাহলে এখানে দেখ, আমি 1 গ্রাম মোল সংখ্যার সাথে, কারোর মোল সংখ্যার সাথে তার অণু সংখ্যা সমানুপাতিক সম্পর্ক, তার আয়তনের সমানুপাতিক সম্পর্ক, এই জিনিসটা মাথায় রাখলেই তুই এটা ট্যাকেল করে নিতে পারবি, মানে এটাকে সমাধান করে নিতে পারবি। কি কি বললাম, মোল সংখ্যার সাথে, যে কোনো পদার্থের মোল সংখ্যার সাথে অণু সংখ্যা আর আয়তন সমানুপাতিক থাকে, তাহলে এটা হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে, সমানুপাতিক অণু সংখ্যা,
সমানুপাতিক আয়তন। প্রশ্ন কি করেছে আমাকে বলছে কোনটার মধ্যে বেশি, এই 1 গ্রাম হাইড্রোজেনের কত, 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কত কত মোল হচ্ছে সেটা বার করে নিন। এই মাত্র বললাম মোল কি করে বার করতে হয়, মোল বার করার জন্য তোকে কি করতে হবে, পরিমাণটাকে, গ্রাম পরিমাণ চলে এলো 1 গ্রাম, বাই হাইড্রোজেনের পারমাণবিক ভর, আণবিক ভর কত 2, এখানে H2 দেওয়া আছে, তাই আণবিক ভর 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এত মোল চলে এলো, হাফ মোল, মানে হাফ মোল চলে আসছে, হাইড্রোজেনটা কত আসছে, হাফ মোল। এবার ব্যাপারটা হচ্ছে এখানে দেখ 14 গ্রাম নাইট্রোজেন আছে, 18 গ্রাম জল আছে, 16 গ্রাম কার্বন মনোক্সাইড আছে, আর 28 গ্রাম নাইট্রোজেন আছে। তাহলে প্রত্যেকটার মোল বার করার কোনো চাপ নেই। নাইট্রোজেনের আণবিক ভর কত 28, তাহলে 28 লিখে ফেললাম, উপরে 14 গ্রাম বাই আণবিক ভর, 18 গ্রাম জল, জলের আণবিক ভর 18, কার্বন ডাইঅক্সাইড 16, কার্বন মনোক্সাইডের কার্বনের 12, অক্সিজেনের 16, 28 হয়ে যাচ্ছে। নাইট্রোজেনের কত 28 আণবিক গ্রামটা দিয়েছে, ডিভাইডেড বাই 28 আণবিক ভর হয়ে গেল, প্রত্যেকটার মোল বেরিয়ে গেল। এখানে 14, এটা 2 কাটছে মানে হাফ মোল চলে আসছে, এটা 18 1 মোল আসছে, এটা কিন্তু তোর কত আসছে 4 দিয়ে 4 7 28, 4 4 16, 4/7, 4/7 মোল, 1 মোল, এটা আসছে 1 মোল। তাহলে কোনটা বলেছে দেখ, 1 গ্রাম হাইড্রোজেনের যতগুলো মলিকিউল আছে নিচের কোনটাতে আছে, তাহলে আনসার কি হবে, এই আনসার হয়ে যাবে। পরেরটা চলে বলছে অন কমপ্লিট কম্বাসন অফ 0.3 গ্রাম অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড গেভ 0.2 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 1.1 গ্রাম জল। আচ্ছা একটা কথা, 0.1 গ্রাম জল, একটা জিনিস ভাব দেখিনি, যে এই যে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট কত 44, আর জলের মলিকুলার ওয়েট কত 18। তাহলে তোকে যদি বলি এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন কতটা আছে, তুই বলবি কার্বন আছে 12, তাই তো নাকি? আমরা যখন মলিকুলার ওয়েট বার করি দেখ, কার্বনের জন্য 12 বসাই আর অক্সিজেনের জন্য 16 বসাই, 16 ইন্টু 2 করি, তাহলে 12 প্লাস 16 দুগুণে কত হয় বল 32, তাহলে টোটাল তো 44 আসছে। তার মানে এই যে 44 গ্রাম আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এর মধ্যে কার্বন কতটা আছে 12 গ্রাম। তাহলে 44 গ্রামে যদি 12 গ্রাম কার্বন থাকে, তাহলে তোর 1 গ্রামে কতটা কার্বন থাকবে বার কর। 1 গ্রামে কার্বন থাকবে 12/44, আর আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কতটা 0.2, 0.2 তে কত, তাহলে 12 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 44 করে নিলি, ঠিক আছে? এখান থেকে এই কার্বন ডাইঅক্সাইডের 0.2 গ্রামে কতটা কার্বন আছে সেটা পেয়ে যাবি, ঠিক আছে? কার্বন কতটা আছে পেয়ে যাবি। তাহলে এখানে ভাব যে আমি কত কার্বনের ক্যালকুলেশনটা করে নিই এখানে, তো এখানে আসছে 12, তার মানে এটা কাটবে কত দিয়ে, দেখ 6 দিয়ে কাটছে, এটা 2 দিয়ে কাটলে 22, দশমিকটা তুললি নিচে এলো 10, আর এই 2 দিয়ে 22 কাটলি 11, তার মানে কত আসছে বল 6/10 ইন্টু 11। তাহলে আমি এক কাজ করবো, পরেরটাতে 60 করে নেবো, 6টাকে 10 দিয়ে উপরে গুণ করে দিই, এখানেও 10 দিয়ে গুণ করবো, এখানেও 10 দিয়ে গুণ করবো, তাহলে 60/11 করলাম, এই 11টাকে এখানে লিখলাম, এখনো 10 ইন্টু 10 100, এটাকে এখানে সাইডে লিখবো 100টাকে। এবার দেখ 60/11 আমার ভাগ করতে সুবিধা হবে, তাহলে 11কে এটা 5 11 কত এলো বল 55 চলে এলো, 5 নামলো, দশমিকের জন্য 0 পুট করলাম, 4 11 44, তার মানে কত আসছে বল 5.4 ডিভাইডেড বাই 100 আসছে, তার মানে কত আসছে 0.054। মানে ওই এখানে কি বলেছিল, অন কমপ্লিট কম্বাসন অর্থাৎ পূর্ণ দহনে 0.3 গ্রাম অফ অর্গানিক কম্পাউন্ড, একটা অর্গানিক কম্পাউন্ডে 0.3 গ্রামে, মানে এখানে আরো অন্য কিছু থাকতে পারে, কিন্তু অক্সিজেনও থাকতে পারে, সেটা আমাকে বলা নেই। দিয়ে বলছে যে এখানে কার্বন ডাইঅক্সাইডের যে জলটা তৈরি হয়েছে তাদের পরিমাণটা তোকে বলে দিয়েছে, দিয়ে বলছে দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন এন্ড হাইড্রোজেন ইন দ্য কম্পাউন্ড, অর্থাৎ ওই যৌগটার মধ্যে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ বার করতে বলেছিল। তাহলে আমি কার্বনের কত পরিমাণ বার করে নিলাম, কার্বন ওই যৌগটার মধ্যে আছে, তাহলে যৌগটা এই যে অর্গানিক কম্পাউন্ডটা দেখছিস, এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বনটা কতটা আছে, কার্বন আছে 0.054 এত গ্রাম। এই অর্গানিক কম্পাউন্ডের কত গ্রামের মধ্যে 0.3 গ্রামের মধ্যে আমার এত গ্রাম কার্বন আছে। বাকি হাইড্রোজেনটা বার করে নেবো, এখন অন্য এলিমেন্টও থাকতে পারে। তো হাইড্রোজেন বার করার ক্ষেত্রে কি করবো না, 18 গ্রাম, দেখ আমাকে বলেছে 0.1 গ্রাম জল তৈরি হয়েছে, তাহলে 18 গ্রাম জলের মধ্যে হাইড্রোজেন কতটা থাকে 2 গ্রাম, তাহলে 0.1 গ্রাম হাইড্রোজেন, জলের মধ্যে কতটা হাইড্রোজেন থাকবে 2/18 ইন্টু 0.1, তার মানে 2 দিয়ে 9 দিয়ে কাটলি, তার মানে 1/90, 10 থেকে 10 আসবে 1/90 গ্রাম, ঠিক আছে? দেখে নি দাঁড়া একবার, 18 গ্রাম জলে 2 গ্রাম থাকে, 0.1 গ্রাম জলের মধ্যে কতটা ইয়ে থাকবে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে 1/90। এবার তোকে যদি প্রশ্ন করা হয় যে পার্সেন্টেজ বার করতে বলে, তাহলে আমি প্রথমে কার্বনের পার্সেন্টেজটা বার করে নেবো। কার্বনের পার্সেন্টেজ কি করে বার করবো বল, কার্বনের পরিমাণ 0.054 যৌগটার মধ্যে, বাই যৌগটার মোট ভর, কত ভর নিয়েছিল 0.3 ইন্টু 100%, এটা করে দিবি আনসার চলে আসবে। তাহলে দশমিক তুললি, ওপরে আরো একটা 10 গেল, ঠিক আছে? তার মানে ওখানে 1000 হয়ে যাচ্ছে, 1000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.054, সরি 0.054 ডিভাইডেড বাই কথা বল 3 ইন্টু
3 ইন্টু এটা হচ্ছে 100%, 100টা এখানে 1000 করে দিয়েছি, তো এটা ডাইরেক্ট পার্সেন্টে বসে যাবে, এটা বসে যাবে পার্সেন্ট। দশমিকটা তুললে নিচে কত আসবে? 1000 আসবে। এটা কাটবে আরামসে, 3 18 54। তাহলে 18 একটা অপশানই আছে, বেশি ক্যালকুলেশন করতে গেলে অনেক চাপ হবে, তো এটা মেরে দিয়ে বেরিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যদি হাইড্রোজেনের পার্সেন্টেজটা বার করতে বলতো, তাহলে সেক্ষেত্রে দেখ হাইড্রোজেনের পরিমাণ কত হচ্ছে 1/90 গ্রাম, কত গ্রামের মধ্যে? 0.3 গ্রামের মধ্যে, ইন্টু কত করবো? 100% করে নেবো, ঠিক আছে? তাহলে এখান থেকে তোর কত আসছে? 1/0.3 ইন্টু কত আসবে? 90, ঠিক আছে? 3 ইন্টু 90 ইন্টু 100, দশমিক তুলে উপরে 10 গেল, এটা পার্সেন্টেজে চলে আসছে, 0 0 কেটে দিলাম, তাহলে 100/27, তার মানে কত খাবে রে? 100/27, 3 27 81, 9 নামলো হাতে 1 19, দশমিক খাবে 0 আসবে, 27 আসছে, তার মানে তোর কত খাবে? 27, 8 8 8 দুগুণে 16, 27 56 না খাবে না, 6 এরকম খাচ্ছে, 6 7 42 2, হাতে থাকছে দেখ 4, 12 আচ্ছা 16, 162 হচ্ছে। 27 তো যাবে না, 7 7 9 এখানে 7 8, ওই হ্যাঁ 7 কে যাচ্ছে, 6 নয় 7, তাহলে এখানে আসছে 3.7%, কত আসছে? 3.7, মানে দেখ হাইড্রোজেনটা মিলে গেছে, তাহলে এটা আনসার হবে। পরটা বলছে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াজ ট্রিটেড উইথ এত ml এত মোলার HCl সলিউশন, দ্য মাস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লেফট আনরিঅ্যাক্টেড ইজ ইকুয়াল টু, আমাকে বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে নেব। সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয়? NaOH প্লাস HCl যদি বিক্রিয়া করে, তাহলে এখানে তৈরি হবে NaCl প্লাস জল, এটা তৈরি করবে। এবার খুব ভালো করে মনে রাখবি, তোকে একটু আগে বললাম যে আমাদেরকে বার করতে হবে মিলিমোল, মানে গ্রাম পরিমাণটা বার করতে হবে, যে কত মিলিগ্রাম অবিকৃত থাকবে, তো তার জন্য বার করতে হবে আমাদেরকে গ্রাম তুল্যাঙ্ক, ঠিক আছে? গ্রাম তুল্যাঙ্ক সবসময় মনে রাখবি, 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড, 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড, 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যাসিড সবসময় 1 গ্রাম তুল্যাঙ্ক ক্ষার দ্বারা প্রশমিত হবে। 1 গ্রাম, তো এটা অনেক সহজ, আমি মোলারিটি ধরেও করে দিতে পারবো, কিন্তু আমি তোদেরকে একটা বেসিক জিনিস শেখাবো যেটাতে তুই সবকিছু করতে হয়, মানে এরকম অঙ্ক ধর, এটা HCl এর বদলে যদি H2 সব দিয়ে দে না, তাহলে মোলারিটি দিয়ে ক্যালকুলেশন হবে না, তখন নর্মালিটিতে নিতে হবে। যখনই তুই দেখবি কোনো অ্যাসিডের ক্ষারের বিক্রিয়া হচ্ছে, তোকে গাঢ়ত্ব দিয়ে দিচ্ছে মোলারিটিতে, নর্মালিটিতে দিলে কোনো চাপ নেই, যদি মোলারিটি দেয় তোকে অ্যাট ফার্স্ট ওটাকে নর্মালিটিতে কনভার্ট করে নিতে হবে, নর্মালিটিতে কনভার্ট করে নেওয়ার পর তুই এবার ক্যালকুলেশন কর না, কোনো সমস্যা নাই, বুঝলি? তাহলে তোর 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, NaOH এর তুল্যাঙ্ক ভর কত রে? NaOH এর তুল্যাঙ্ক ভর হচ্ছে মলিকুলার ওয়েট কত? 40 ডিভাইডেড বাই এ, দেখ কতগুলো OH মাইনাস জেনারেট করবে? একটাই জেনারেট করতে পারবে, তাহলে এর তুল্যাঙ্ক ভর হয়ে গেল 40। তাহলে আমার 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভর কত? 1/40 গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট, এত গ্রাম তুল্যাঙ্ক আমার NaOH আছে, বোঝা গেছে? এত গ্রাম তুল্যাঙ্ক আমার NaOH আছে। এবার HCl কত গ্রাম তুল্যাঙ্ক আছে? দেখ আমরা পড়েছি নর্মালিটি সমান মোলারিটি ইনটু জেড, এটা একটা রিলেশনশিপ নর্মালিটি আর মোলারিটি। তো HCl এর জেড কত হয়? 1, কারণ এটা ভাঙলে টোটাল একটাই H প্লাস পাবি, তো এটা বিয়োজিত হবে, জ্বলিত কোণে একটা H প্লাস তৈরি করবে, তাহলে সেক্ষেত্রে এর জেড এর মান কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে HCl এর মোলারিটি আর নর্মালিটি কি হচ্ছে? সেম, তাই তো? এইবার আগের বারে কি শিখলি? মোলারিটির সঙ্গে যেমন আয়তন গুণ করলে তুই মোল পাচ্ছিলিস, তুই যদি নর্মালিটিতে নিয়ে যাস, তার মানে আমাকে কি দিয়েছে? 25 ml 0.75 নর্মাল HCl, এটা দিয়েছে। তাহলে এবার এটা কত হবে? আমার কাছে 25 ml 0.75 নর্মাল HCl আছে, তাহলে আমি কি করব? এর সঙ্গে এটা গুণ করবো, তাহলে আমার গ্রাম তুল্যাঙ্ক বেরোবে। যখন মোলারিটির সাথে না ভাই, তুই মোলারিটিকে আয়তন দিয়ে গুণ করবি, তুই পাবি মোল, আর নর্মালিটিকে আয়তন দিয়ে গুণ করবি, তুই পাবি গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 25, এটা ml এ দিয়েছে, 1000 দিয়ে ভাগ হবে, তাহলে 25 ইন্টু 0.75 বাই 1000 গ্রাম তুল্যাঙ্ক, 1000, এটা কি পেলি বল? গ্রাম তুল্যাঙ্ক। এবার তোকে দেখতে হবে এদের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, দিয়ে বিয়োগ করে দেবো আমরা। 4 25, এটা হয়ে যাচ্ছে 4 দিয়ে কাটছে 75 দশমিক তুলি, নিচে কত হলো? 100, আবার 25 দিয়ে কাট, 3 25 75, আর এটা 4 25 100, তাহলে হচ্ছে 3/4 4 16। এবার আমার কাছে দুটো ভগ্নাংশ আছে, 1/40 একটা আছে আর 3/16 একটা আছে। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, অর্থাৎ অ্যাসিডটা পরিমাণে বেশি আছে নাকি ক্ষারটা পরিমাণে বেশি আছে?
আমাকে বুঝতে হবে। তাহলে এখানে কত আসছে 16 1 16, কোনাকুনি গুণ করবি, 16 1 16 এটা আমি শিখিয়েছিলাম তোদের, 16 1 16 আর 3 4 12 120। তাহলে কোনটা বড়? এটা বড়, এটা বড়। তাহলে কোনটা অবিকৃত থাকবে? বলেছে দা মাস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লেফট, সোডিয়াম হাইড্রোক্সাইড তো পরিমাণে কম আছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড কিছু পড়েই থাকবে না, পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে HCl, কারণ HClটা দেখ বেশি এসছে, HCl 3/16 এসছে, 3/16। আর এখানে NaOH কতটা এসেছিল? NaOH নিয়েছিল 1 গ্রাম, তাই তো NaOH নিয়েছিল 1 গ্রাম। দাঁড়া একটু মনে হচ্ছে আমি ভুল করেছি, 25 দিয়ে না, এটা এটা 40 হবে, এটা 25 দিয়ে আমি 100 কেটেছি, সেটা শূন্য রাখিনি। হ্যাঁ 40 হবে, তাহলে 4 4 16 160 হলো। হ্যাঁ আচ্ছা, না এটা তাহলে কম আছে, 160, 3 4 12 160 আসছে, 3 4 120 আসছে, এইটা বেশি আছে, এটা বেশি আছে 1/40। তাহলে না না NaOH-টাই বেশি আছে, তাহলে NaOH-টা বেশি আসছে মানে এবার এটাকে এটা বিয়োগ করবো আমরা, তাহলে 1/40 মাইনাস 3/16, এত গ্রাম তুলনাঙ্ক NaOH পড়ে থাকবে। তাহলে 1/16 মানে 160, এখানে লসাগু এলো, তাহলে 4 মাইনাস 3, তার মানে 1/160 গ্রাম তুলনাঙ্ক। গ্রাম থেকে গ্রাম তুলনাঙ্ক থেকে গ্রামে যাবো, তুলনাঙ্ক বার দেখুন, NaOH এর তুলনাঙ্ক কত? 40, 0 0 কালি, 4 4 16, 4 1/4 মানে 0.25 গ্রাম, 0.25 গ্রাম মানে 250 মিলিগ্রাম, এটাই আনসার হবে। ঠিক আছে, 250 মিলিগ্রাম। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে, যদি ধর এটা বুঝতে তোর কোনো সমস্যা হয় যে কিছু একটা সমস্যার মধ্যে পড়ছিস, তুই করতে চাই, এরকম টাইপের অঙ্ক কিন্তু অনেক পাবি। হ্যাঁ, তো ধর এরকম বলবে 3 মোলার H2SO4 কে প্রশমিত করতে NaOH এর কত গ্রাম তুলনাঙ্ক লাগবে, কত গ্রাম লাগবে, STM বা কত মানে গাঢ়ত্বের দেবো, মোলারিটি দিয়ে দিল 3, এত মোলার গাঢ়ত্বের কত ml আয়তন লাগবে, এরকম অনেক প্রশ্ন দিয়ে দেবে এই কনসেপ্টের উপরে। পরেরটা তোকে কি বলেছে দেখ, পরেরটা তোকে বলেছে যে হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটম ইজ ইন, মানে কোনটাতে সব থেকে বেশি সংখ্যক হিলিয়াম অ্যাটম প্রেজেন্ট আছে। এই 4টে অপশন তোকে দিয়ে দিয়েছে, 4 মোল হিলিয়াম, তার মানে 4 মোল হিলিয়ামের মধ্যে তোকে বলি কতগুলো হিলিয়াম আছে রে? 4 মোল হিলিয়ামের মধ্যে 4 × n এর সংখ্যক হিলিয়াম আছে, এটা ডাইরেক্ট আমরা হিলিয়াম পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম। 4u হিলিয়ামে তো 4টে থাকে, 4টি হিলিয়াম, শুধুমাত্র 4টি হিলিয়াম, এখানে কোনো এনে আসবে না, যখন ইউ দেবে ডাইরেক্ট পরমাণু সংখ্যা বেরোবে বলেছিলাম। 4টি হিলিয়াম আসছে এখানে, 4টি হিলিয়াম প্লাস 4 গ্রাম হিলিয়াম দিয়েছে, গ্রামকে মূলে নিয়ে যা 4/হিলিয়ামের আণবিক ভর কত? 4 বা পারমাণবিক ভর 4, সেটা দিয়ে ভাগ করলাম, আমরা এখানে 1 মোল হিলিয়াম পেলাম, 1 মোল হিলিয়াম পেলাম। তো 1 মোল হিলিয়ামের মধ্যে কতগুলো অণু থাকবে? n এর সংখ্যক অণু থাকবে। আর এত লিটার হিলিয়াম, লিটার দিয়ে দিয়েছে 2.27 লিটার, তাহলে এটাকে দিলে আমাকে 22.4 লিটার দিয়ে ভাগ করতে হবে, তো ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তো প্রায় এটা নিয়ার অ্যাবাউট দেখছিস প্রায় 10 দিয়ে কাটছে, তাহলে Na/10 আসছে, নিয়ার অ্যাবাউট কত আসছে? Na/10, অর্থাৎ সব থেকে বেশি সংখ্যক আমাকে পরমাণু আমরা কোথায় পাচ্ছি? 4 মোল হিলিয়ামে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখ তারপর বলছে এ কম্পাউন্ড এক্স কন্টেন 32% অফ এ অ্যান্ড বি। ও বাবা, এটা তো তোর স্থূল সংকেত, এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে দিয়েছে, স্থূল সংকেত কোনো ব্যাপারই না। প্রথমে কোন কোন এলিমেন্ট দিয়েছে দেখে নে, এখানে এ দিয়ে দিয়েছে আর এখানে বি দিয়ে দিয়েছে, তাহলে আর সি দিয়ে দিয়েছে, 3টে এলিমেন্ট দিয়েছে, এ করলি, রেশিও বি করলি, রেশিও সি করলি। এবার পার্সেন্টেজ গুলো লিখে নে, এ এর পার্সেন্টেজ কত? 32%, হ্যাঁ, বি এর পার্সেন্টেজ 20%, 32 আর 20 হচ্ছে 52%, তার মানে সি কত আছে? 48%, 3টের পার্সেন্টেজ পেয়ে গেলি। এ বি আসছি, এ এত পার্সেন্ট, বি এত পার্সেন্ট, সি এত পার্সেন্ট। এবার তোর কি কাজ? এবার হচ্ছে তোর কাজ হবে প্রত্যেকটাকে তার পারমাণবিক ওয়েট দিয়ে ভাগ, অ্যাটমিক মাস দিয়ে ভাগ। তো এ কে আমরা কত দিয়ে ভাগ করবো? 64 দিয়ে 64, বি কে আমরা ভাগ করবো 40 দিয়ে, এখানে 40 দিয়ে ভাগ করলি, আর সি কে 32 দিয়ে ভাগ করবি। কত দিয়ে ভাগ করবি? 32 দিয়ে। তাহলে এর মান কত আসছে বল? হাফ আসছে, 1/2। এখানে কত আসছে? হাফ আসছে, 1/2। আর এই জায়গায় কত আসছে দেখ, 16 দিয়ে কাট, 3 16 48 আর 16 দিয়ে 32, মানে এখানে আসছে 1.5, মানে 3/2 আসছে। তাহলে 2টাকে 2 দিয়ে সবাইকে গুণ করে দে, যখন সবার নিচে 2 এসেছে তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করে দে, 2 দিয়ে সবাইকে গুণ করে দে, তাহলে 2 দিয়ে গুণ করলে দেখ এটা আসছে 1 রেশিও 1 রেশিও 3। তার মানে এ আছে কটা? এ আছে একটা, যোগটার মধ্যে বি আছে কটা? একটা আছে, সি আছে কটা? 3টে। তাহলে আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে ABC3, এটা হয়ে যাবে আমার আনসার। পরেরটা কি বলছে দেখ, the density of 1 molar solution of a compound X is 1.25 gram per ml. The correct option for the molarity of the solution. The density of 1 molar solution, 1 molar solution মানে আমাকে মোলারিটির মান বলে দিয়েছে, মোলারিটির মান বলে দিয়েছে 1 মোলার, 1 মোলার। ডেনসিটি ডি বলে দিয়েছে আমাকে,
ডিপ কত বলেছে 1.25, 1.25, 1.25 এর ফ্র্যাকশনাল ভ্যালু বার করে নেবো 1 প্লাস 1/4 0.25 মানে 4 একে 5/4, এটা হয়ে যাচ্ছে আমার মোলার তোর হচ্ছে মোল ডেনসিটির মানটা। মোলার মাস আমাকে বলেছে এমবি, আণবিক ভর, দ্রাবের আণবিক ভর কত 85 গ্রাম, 85 গ্রাম, ঠিক আছে। তাহলে এবার আমাকে বার করতে হচ্ছে মোলারিটি। ডাইরেক্ট ফর্মুলা যে জানিস তোরা, মোলারিটি এম সমান 1000 ইন্টু মোলারিটি ডিভাইডেড বাই 1000 ইন্টু ডেনসিটি মাইনাস এম ইন্টু এমবি, এই হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে মোলারিটি বার করতে হবে, যে মোলারিটি আমাকে বলে দিয়েছে, তাহলে মোলারিটির জায়গায় বসালাম 1000 ইন্টু বল মোলারিটির মান কত বলেছি 1 মোলার, 1000 ইন্টু ডেনসিটি 1000 ইন্টু ভাই 5/4 আসছে এখানে, মাইনাস মোলারিটির মান 1 আর আণবিক ভরের মান কত 85 দিয়ে গুণ করে দিবি। তাহলে এখানে কত আসছে 1000 আসছে উপরে, নিচে আসছে দেখ 4 দিয়ে কাটবো, 4 25 125 আর এই শূন্যটা বসে গেল, তাহলে 250, 250কে 5 দিয়ে গুণ কর, 5 25 125, শূন্যটা বসলো মাইনাস 85, এটা আসছে। তাহলে 1000 ডিভাইডেড বাই এখানে নিচে 1250 থেকে 85 আমি লিখে বিয়োগ করে নেবো এখানে সুন্দর করে, 5 দিতে 10, হাতে থাকছে 1, 8 একে 9, 9 দিয়ে 15, 6 দিতে 15, 9 দিয়ে 6 দিতে 15, হাতে 1 থাকলো, তাহলে এটা 1100 কত আসছে 1165, এটা 5 দিয়ে যাবে যেহেতু শেষে 5 আছে, 5 দিয়ে গেলে 5 20 100 200 আসছে, এটা 5 দিয়ে গেলে বল 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 1 আছে 5 3 15 আর 5 3 15, মানে 200/233। এবার তোর কি মনে হয় এটা কত মান আসতে পারে? এখানে দেখ এটা তো হবে না, কারণ এটা 1 এর ছোট হবে, 200/233, এটা 1 এর ছোট হবে, এই দুটো অপশন বাদ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে 9A হবে 9B হবে, তোরা বুঝতেই পারছিস যে কোনটা হবে। তো আমি ভাগ করে দেখে নিচ্ছি দরকার হলে, যেহেতু এখানে চাপ নিয়ে লাভ নেই ভাই। 200/233 আছে, সুন্দর করে ভাগ করে নেবো, দশমিক খাওয়াবো 0 আসবে, 8 দিয়ে যাবে, 7 দিয়ে তো 8 দিয়ে তো চলে যাচ্ছে মনে হচ্ছে, 3 8 24 4 হাতে থাকছে 2, 3 8 24 4 হাতে থাকছে 2, 3 8 24 26 6 হাতে থাকছে 2, 8 দুগুণে 16, 16 আর 2 18, তাহলে 0.8 দিয়ে উত্তরটা শুরু হবে। তো এখানে 8 দিয়ে একটা অপশনই আছে, তাহলে আনসার কি হয়ে গেল, আনসার ডি হয়ে গেল। পরেরটায় the right option for the mass of CO2 produced by heating 20 গ্রাম of 20% limestone, অ্যাকচুয়ালি কত একটা 20% পিওর বলেছে, মানে অ্যাকচুয়ালি দেখ আমরা যে লাইমস্টোনটা নিচ্ছি না, ওর মধ্যে অ্যাকচুয়ালি 100 গ্রাম যদি আমি লাইমস্টোন নিই না, তার মধ্যে 20% অ্যাকচুয়ালি বিশুদ্ধ আছে। তাহলে 20 গ্রামের মধ্যে বিশুদ্ধ লাইমস্টোন বার করে নেবো, পিওর লাইমস্টোন। পিওর লাইমস্টোন কতটা থেকে বার করে নেব, লাইমস্টোন কতটা আছে 20 গ্রামের 20% আছে, তাহলে 20 গ্রামের 20% কত আসছে রে 4 গ্রাম, তাহলে 4 গ্রাম আমার লাইমস্টোন আছে। এবার বলছে দ্য রাইট অপশন ফর দ্য মাসেস অফ কার্বন ডাইঅক্সাইড বাই হিটিং, মানে প্রোডিউস বাই হিটিং 20 গ্রাম অফ লাইমস্টোন। তাহলে আমরা যদি বলি যে আমরা ক্যালসিয়াম কার্বনেট তো হিটিংটা জানি, ক্যালসিয়াম কার্বনেট যখন হিট করা হয় তখন ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে তুই একটা কথা ভাব, যে আমি 100 গ্রাম যদি আমি ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট করি, পিওর, এটা কিন্তু পিওর ক্যালসিয়াম কার্বনেটের 100 গ্রামকে যদি আমি হিট করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড সেখানে পাওয়া যায় কত গ্রাম 44 গ্রাম। তাহলে আমি 4 গ্রামকে হিট করেছি, আমি কত গ্রামকে হিট করেছি 4 গ্রামকে হিট করেছি, তাহলে আমি 1 গ্রামের জন্য কত পাবো 44 ডিভাইডেড বাই 100, আর 4 গ্রামের জন্য কত পাবো, তাহলে 44 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, এটা হয়ে গেল যে 4 4 16, 4 4 16, 4 4 16 176 ডিভাইডেড বাই 100, তাহলে 1.76 গ্রাম, এটাই হয়ে যাবে আমার আনসার। দেখ ভিডিওটা আমি লং করতে পারতাম, কিন্তু আপাতত যে আমি কোশ্চেনগুলো আলোচনা করলাম, সেই কোশ্চেনগুলো সবই দেখ, প্রত্যেকটা প্রশ্ন দেখ, এটা নিট 2025-এ পড়ছে, এটা 25, এটা 24, এটা 24, এটা 24, এটাও 24, নিট 24, এটা 23-এ পড়েছে, এটা 23-এ পড়েছে। তাহলে আমি 10টা কোশ্চেন তোদের কাছে আলোচনা করেছি, এই 10টা কোশ্চেনে দেখ কোথাও চাপের বিষয় কিছু নেই, আর এমনও নয় যে তোর ক্যালকুলেটর লাগবে, যেটা বারবার আমাদের বোর্ডের পরীক্ষার প্রশ্ন উত্তর, যে বইয়ের প্রশ্ন উত্তর করতে যে তোরা ফেস করিস। তাহলে সবসময় মনে রাখবি তুই ক্যালকুলেটর বইয়ের প্রশ্ন, বিশেষ করে 12 এর দ্রবণ চ্যাপ্টার, কেমিক্যাল কাইনেটিক্স, এগুলো করতে গিয়ে কিন্তু তোরা ফেস করিস। তো সেই জায়গায় আমি বলবো যে আপাতত বইয়ের এই থিওরিগুলো কর, ম্যাথগুলো রিভিশন কর, এবং ক্যালকুলেটর নিয়েই কর দরকার হলে, যতটা পারবি নিজে ক্যালকুলেশন করার চেষ্টা করবি, মানে প্রথমে দেখ নিজে ক্যালকুলেশন করার চেষ্টা করবি, যতটা পারবি ক্যালকুলেশন করার চেষ্টা করবি, তারপরে তুই কি করবি বল দিই, তারপরে ক্যালকুলেটর ইউজ করবি।
আর যদি সেরকম ক্যাপাবিলিটি তৈরি করতে পারিস যে ক্যালকুলেটর ছাড়াই করতে পারবি, নিয়ার অ্যাবাউট ভ্যালু ধরে দেবে, কারণ তোর কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোর কাছে 4টে অপশন থাকবে না ভাই, তোর কাছে 4টে অপশন থাকবে। তার মানে তুই ধর যেমন আমার কাছে এলো, দেখ প্রথম ডিজিটটা কত এসছে এখানে, দেখ আমি এটা এই যে অঙ্কটা করলাম, এটা এত কিছু করারই প্রয়োজন ছিল না, কেন বলতে গিনি, দেখ আমার কাছে অপশনটা কত ছিল, 44x4 ছিল, তো তবে নিশ্চয়ই 4×4=16, তার মানে এর ইউনিট ডিজিট কত আসতো 6। এখানে আমার কাছে 4টে অপশনের মধ্যে কোথাও 6 আছে, এইটাতে আছে শুধুমাত্র, তো আমি চোখ কান বুঝে এটা আনসার করে দিয়ে চলে আসতাম। এইভাবেও করা যায় ভাই, মানে তোকে খালি একটু ভাবতে হবে যে আমি কিভাবে তাড়াতাড়ি করব, কারণ কেমিস্ট্রি সাবজেক্টটা তোর কিন্তু টাইম বাঁচাবে অনেকটা, তাড়াতাড়ি ক্যালকুলেশন করে নিবি, তাড়াতাড়ি করে নিতে পারলি তোর কিন্তু ফিজিক্সে টাইম, ফিজিক্স একটু ওখানে ম্যাথ থাকে, ওখানে কিন্তু একটু টাইম খাবে, তো সেই জায়গায় তুই এই টাইমটা ওখানে ইনভেস্ট করে জিনিসটাকে করতে পারিস। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিস, যারা নিটের প্রিপারেশন নিচ্ছে তারা, যারা নতুন 11-এ ভর্তি হয়েছে তাদের সাথেও শেয়ার করতে পারিস, বা যারা ড্রপার তাদের সঙ্গে শেয়ার করতে পারিস, আশা করি তাদের ভালো লাগবে। আর তোরা যদি প্রচুর শেয়ার করিস না, তাহলে আমি একটু মোটিভেট হয়ে যাবো, তাহলে নতুন এরকম ভিডিও নিয়ে আসবো। তো কমেন্ট করে জানাস কেমন লাগলো না লাগলো আজকের ক্লাসটা, ঠিক আছে? ঠিক আছে, চল।